ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা পড়াশোনা করব ফোর্থ ইয়ারে কেমিক্যাল স্পেকট্রোস্কোপি যে কোর্সটা রয়েছে সেই কেমিক্যাল স্পেকট্রোস্কোপি কোর্সের আইআর স্পেকট্রোস্কোপির চ্যাপ্টারটা আর কি, ঠিক আছে। আমাদের কেমিক্যাল স্পেকট্রোস্কোপির বা রাসায়নিক বর্ণালীমিতি ফোর্থ ইয়ারে এবং মাস্টার্সেও আছে, ইদানিং থার্ড ইয়ারেও কোর্সে রয়েছে। এই 3 ইয়ারে আমরা ফার্স্ট থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে থিওরিগুলো পড়ি, মাস্টার্সে যে অ্যাপ্লিকেশনগুলো পড়ি আর কি মূলত। তারপরেও আমরা আজকে যেটা দেখো আইআর স্পেকট্রোস্কোপি। আমাদের প্রথম প্রশ্ন যে আমরা স্পেকট্রোস্কোপি বা বর্ণালীমিতি কেন পড়ব, ঠিক আছে, বা আইআর স্পেকট্রোস্কোপি বা ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি কেন পড়ব, ঠিক আছে। এটার 1 নম্বর সহজ উত্তর যে আমাদের আমরা যারা কেমিস্ট্রিতে পড়াশোনা করি সেই কেমিস্ট্রির একটা বড় একটা অংশ যে জৈব যৌগ থাকে আর সেই জৈব যৌগগুলো ডিটেক্ট করার জন্য, মানে নির্ধারণ করার জন্য কোনো একটি যৌগ যে আমরা যদি বলি যে এটা ইথানল ধরলাম, আমরা বলা হলো যে এটা হচ্ছে ইথানল, যেটা অ্যালকোহল হিসেবে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মানুষ অনেক সময় ঔষধ হিসেবে বা বিভিন্ন কাজে অ্যালকোহল হিসেবে বা মদ হিসেবেও খাওয়া, মানে অনেকে খেয়ে থাকে। সেই ইথানলটা যে ইথানল, আমাকে একটা লিকুইড দেওয়া হলো যে এইটা হচ্ছে ইথানল বা অ্যালকোহল, এইটা ইথানল, তুমি কিভাবে বুঝবে? তো এটা বোঝার জন্য, এটা নির্ণয় করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে, কেমিক্যাল পদ্ধতি। তার মধ্যে রিলায়েবলদের মধ্যে অন্যতম রিলায়েবল এই স্পেকট্রোস্কোপি প্রয়োগ করা মেশিন আছে। আইআর স্পেকট্রোস্কোপির মেশিন এরকম বিভিন্ন রকমের মেশিন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা মেশিন আছে। সেই মেশিনে যদি আমরা এই যে আমাদের লিকুইডটা দেওয়া হলো সেটাকে আমরা ভিতরে দিই, ভিতর থেকে কিছু ডাটা বের হবে, কিছু কাগজ ছক আকারে বের হবে। সেই কাগজ থেকে আমরা রেফারেন্স, যে ইথানলের যে রেফারেন্সটা রয়েছে, রেফারেন্স মানগুলো সেটার সাথে মিলিয়ে, যদি মিলে তাহলে এটা ইথানল, আদারওয়াইজ নয়। মেইন কথা আমাদের স্পেকট্রোস্কোপি পড়ার কারণ যে জৈব যৌগগুলো, অজৈব যৌগের কিছু আছে খুবই অল্প সংখ্যক, মূলত জৈব যৌগগুলোর ফাংশন, মানে আমাদের যে স্ট্রাকচার এবং যৌগটা যে ওই যৌগ সেটা নির্ণয় করার জন্যই আমরা মূলত এই স্পেকট্রোস্কোপি পড়ব, ঠিক আছে। এইটা করতে গেলে আমাদের অনেক থিওরি জানতে হয় আর কি, আসলে কিভাবে করা যাবে আর কি। একদমই খালি যন্ত্রে দিয়ে দিলাম, একটা বেরিয়ে আসলে এটা খুবই সিম্পল একটা কাজ মনে হয়। যে আমাদের যে এক্স রে মেশিনের মধ্যে আমাদের হাড় দেওয়া হয় বা শরীর দেওয়া হয়, সেখান থেকে হাড়ের এটা বেরিয়ে আসলে আমরা সেখান থেকে রোগ নির্ণয় ইত্যাদি করতে পারি। কিন্তু ওইটা করতে গেলে যারা ডক্টর বা যারা ওই এক্স রে বা রেডিওলজির স্পেশালিস্ট, তাদেরকে প্রচুর পড়াশোনা করে আসতে হয়েছে আর কি এগুলো করতে গেলে। যারা অপারেট করে তারা হয়তো অত পড়াশোনা তাদের না করছেন। মূল কথা হলো আমরা যারা কেমিস্ট্রির পড়াশোনা করি তাদের জন্য এই থিওরিগুলো জানা জরুরি। কেন কিভাবে হয় এটার ব্যাখ্যা কি, এখান থেকে যে ছকটা বেরোবে সেই ছকটার ব্যাখ্যা করতে গেলে আমাদের এইগুলো জানতে হয়, থিওরিগুলো জানতে হয়, ঠিক আছে। তাহলে আইআর স্পেকট্রোস্কোপি, তাহলে আমাদের মেইন পড়ার কারণ কি, যে স্পেকট্রোস্কোপি বা আইআর স্পেকট্রোস্কোপি পড়ার কারণ কি, জৈব যৌগগুলো ডিটেক্ট করা আর কি, ঠিক আছে। জৈব যৌগগুলো কি এটা ডিটেক্ট করার জন্য সবগুলাই পড়তে হয়। তাহলে আইআর স্পেকট্রোস্কোপি কেন পড়বো? আইআর একই কথা, আইআরে আমরা জানি যে আইআর মানে কি, ইনফ্রারেড, একটা রেডিয়েশনের একটা অংশ। আমরা জানি যে রেডিয়েশন অনেক বড় রেঞ্জের রেডিয়েশন, মানে তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, খুবই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আছে, এক্স রে গামা রে, এগুলো খুবই ক্ষুদ্র। আবার রেডিও তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, যেগুলো রেডিও ওয়েভ রয়েছে, সেগুলো খুবই বড় আর কি, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের বা লেন্থ খুবই বড়, ঠিক আছে। আমাদের ইনফ্রারেড মাঝামাঝি একটা জায়গাতে। আমরা যে রঙগুলো বা যে অংশটুকু আমরা পৃথিবীতে দেখতে পাই, যে রেডিয়েশনগুলো আমাদের চোখ দ্বারা, সেটা খুবই ক্ষুদ্র একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে রেডিয়েশনের অনেক বড় তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষুদ্র রেঞ্জের অংশ আমরা দেখতে পাই। বাকিগুলো আমরা দেখতে পাই না। তার মধ্যে একটা আছে আইআর বা ইনফ্রারেড, ঠিক আছে। তো ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে যে স্পেকট্রোস্কোপি, মানে ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে যে বর্ণালী পাওয়া যায় সেটা আছে আইআর স্পেকট্রোস্কোপি। এটার আরেকটা নাম আছে কম্পন বর্ণালীমিতি বা ভাইব্রেশনাল স্পেকট্রোস্কোপি বা কম্পন বর্ণালী বলার কারণ কি? কম্পন বর্ণালী বলার কারণ যে যখন এই যে আইআর স্পেকট্রোস্কোপি ব্যবহার করা হয় কোনো একটি যৌগ বা অণুর
কম্পন যে ভাইব্রেশন আছে, মানে ভাইব্রেশন বা কম্পন রয়েছে, সেই কম্পনটা যে ফ্রিকোয়েন্সি, কম্পন একটা নির্দিষ্ট কম্পাঙ্কে বা ফ্রিকোয়েন্সিতে সেটা ভাইব্রেট হয়, সেই একই ফ্রিকোয়েন্সির রেডিয়েশন হচ্ছে আইআর রিজিয়নে পড়ে আর কি, ঠিক আছে। ফলে আইআর রিজিয়নের রেডিয়েশন যদি ওই অণুটা অ্যাবজর্ব করে নেয়, তখন হচ্ছে সেখান থেকে একটা বর্ণালী পাওয়া যায়, ঠিক আছে। যেমন এই যে আমরা যদি বলি এখানে কত ধরনেরই আছে, সি বন্ধন আছে, সি আছে, সিএইচ আছে, সিও আছে, ওএইচ আছে, এত ধরনের বন্ধন আছে, এইচ অনেকগুলো আছে, ঠিক যাই হোক। তো এখন এই বন্ধনগুলোর প্রত্যেকটার অণুগুলো হচ্ছে ভাইব্রেশন আছে আর কি। অণুগুলো হচ্ছে আমরা জানি যে পৃথিবীর কোনো কিছুই, ফিজিক্স থেকে আমরা জানি যে কোনো কিছুই অ্যাবসলিউট স্থির নয় আর কি, একদমই স্থির নয়, কোনো না কোনো ভাইব্রেশন আছে। যেমন আমরা যদি এখন এখানে চুপচাপ দাঁড়িয়েছি মনে হচ্ছে, আমি যদি মুভ না করি তারপরেও আমার একটা ভাইব্রেশন থাকবেই। সেগুলো যদি কোনো কারণে আমি মুভ নাও করি, আমার পৃথিবীটা হচ্ছে সৌরজগতের চারদিকে ঘুরতেছে, ফলে মুভমেন্ট বা ভাইব্রেশন একটা থাকবেই, অ্যাবসলিউট স্থির বলে কিছু নাই আর, ঠিক আছে। ফলে একটা না কম হোক বেশি ভাইব্রেশন থাকবে বা কম্পন থাকবে। সেই কম্পনটার ফ্রিকোয়েন্সি যদি আমরা, ফ্রিকোয়েন্সি যতটুকু আছে সেটা যন্ত্রের মাধ্যমে করা হয়, সেই ফ্রিকোয়েন্সি যেমন সিএইচ বন্ড, এই দুটার মধ্যে, এই বন্ডের মধ্যে হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পন রয়েছে, অ্যান্ড সেই কম্পনটার একই পরিমাণ ফ্রিকোয়েন্সির একটা রেডিয়েশন যদি আমরা বাইরে থেকে এই যৌগের মধ্যে প্রয়োগ করি, তখন এই বন্ড করবে কি, সে তাকে অ্যাবজর্ব করে নেবে, রেডিয়েশনটাকে অ্যাবজর্ব করে নেবে, অ্যাবজর্ব করে সে হচ্ছে একটা বর্ণালী দেবে, ঠিক আছে। সেই বর্ণালীটি আমরা হচ্ছে ডিটেক্ট করে দেখবো আর কি। তাহলে মেইন কথা হলো আমরা আইআর স্পেকট্রোস্কোপি যেটা পড়ছি, যে ইনফ্রারেড রিজিয়নের রেডিয়েশনকে অ্যাবজর্ব করে হচ্ছে অণুর বন্ধনগুলো, সেই বন্ধনগুলোর থেকে একটা বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালীটাই আমরা ডিটেক্ট করবো। প্রশ্ন হচ্ছে যে কোন ধরনের যৌগগুলো হচ্ছে বা কোন ধরনের বন্ধনগুলো হচ্ছে এই আমাদের এই আইআর দিবে আর কি, বর্ণালী দিবে, ঠিক আছে। সেটা দেওয়ার জন্য আমাদের যেটা করতে হয়, আমাদের জানতে হয়, সেটা হচ্ছে যে সিমেট্রিক যে বন্ডগুলো আছে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, যেমন হাইড্রোজেন অণু, ক্লোরিন অণু, অক্সিজেন অণু ইত্যাদিতে, এই যে অণুগুলো, সেই অণুগুলো হচ্ছে এরা হচ্ছে, এদের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট থাকে না। আমরা জানি যে একই যারা আছে তাদের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট থাকে না। হাইড্রোজেন, ক্লোরিন, অক্সিজেন ইত্যাদি, এদের সিমেট্রিক যে বন্ড, সিমেট্রিক যে অণুগুলো, সেই অণুগুলোর মধ্যে, সেই অণুগুলো এই আইআর বর্ণালীতে দেবে না আর কি, ঠিক আছে। কেন, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে হাইড্রোজেন বা ক্লোরিন দেয় না কেন, আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে না কেন, বা বর্ণালী দেয় না কেন, তার উত্তর হচ্ছে যারা আছে সিমেট্রিক বন্ড, এদের মধ্যে কোনো ডাইপোল মুভমেন্ট নাই। আর আমাদের আইআর বর্ণালী দেওয়ার শর্তই, তোমার বই যখন পড়বা, ইংরেজি বইগুলো পড়বা, তো সেই শর্তই বলা আছে যে যাদের যেসব অণুর মধ্যে স্থায়ী ডাইপোল মুভমেন্ট রয়েছে, স্থায়ী ডাইপোল মুভমেন্ট হবে, যেমন এই ক্লোরিনের মধ্যে অনেক সময় অস্থায়ী ডাইপোল মুভমেন্ট তৈরি হতে পারে, অনেক সময় কিন্তু এটা হবে না। যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে, সেই স্থায়ী ডাইপোল মোমেন্ট সহ যে যৌগগুলো বা বন্ধনগুলো, তারাই হচ্ছে আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে, আর অ্যাবজর্ব করার পরে সেখান থেকে বর্ণালী পাওয়া যায়। ক্লোরিন, যেমন এই যেমন হাইড্রোজেন ক্লোরাইড, কিংবা সিএইচ কার্বন হাইড্রোজেন, সিও, সি সিঙ্গেল বন্ধু, ওরা এরকম অন্য যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে, তারা হচ্ছে এই রেডিয়েশন অ্যাবজর্ব করে সেখান থেকে বর্ণালী দেয়, ঠিক আছে। তাহলে কোন ধরনের গুলো করবে, যাদের মধ্যে কন্ডিশন, এটা কন্ডিশনই বলা আছে। অনেক সময় 1-2 মার্কসের কোশ্চেন আসে যে আইআর বা ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করার শর্ত কি, কিংবা কম্পন বর্ণালী দেওয়ার শর্ত কি, তার হচ্ছে যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে, অথবা বলতে পারে হাইড্রোজেন বা ক্লোরিন বা অক্সিজেন, এরা হচ্ছে আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করে না কেন বা বর্ণালী দেয় না কেন। তার উত্তর হচ্ছে যে যাদের মধ্যে, যেসব অণুর মধ্যে বা যেসব বন্ধনের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে, তারা হচ্ছে আইআর রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে, অ্যাবজর্ব করার পরে সেখান থেকে বর্ণালী দিতে পারে, ঠিক আছে। এগুলোর মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট, যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট নাই, যেমন সিমেট্রিক বন্ড যাদের রয়েছে, তারা দেয় না, ঠিক আছে। তাহলে যেমন এরকম হতে পারে, NH হতে পারে, OH হতে পারে, CH হতে পারে, অনেক অনেক ধরনের আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন হতে পারে, কার্বন ট্রিপল বন্ড হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। এরা হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি, আইআর স্পেকট্রোস্কোপি প্রদান করে, এদের মধ্যে স্থায়ী ডাইপোল মুভমেন্ট থাকার কারণে, ঠিক আছে। তাহলে প্রথম আমরা পড়বো কেন, কারণ হচ্ছে এখান থেকে আমাদের জৈব যৌগ ডিটেক্ট করা যায়,
আর ডিটেক্ট করতে আর কি ব্যবহৃত হয়, আইআর রেডিয়েশন বা ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করা হয়, ঠিক আছে, যন্ত্রের মাধ্যমে। আর ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করবে কোন ধরনের মৌলগুলো, মানে কোন ধরনের বন্ধনগুলো বা কোন ধরনের যৌগগুলো, যেসব অণুগুলোর মধ্যে স্থায়ী ডাইপোল বন্ধন আছে, যেসব বন্ধ মানে ডায়াটমিক গ্রুপ এর মধ্যে স্থায়ী ডাইপোল স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে, যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মোমেন্ট রয়েছে তারাই কেবল হচ্ছে এই ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে। যাদের মধ্যে স্থায়ী ডাইপোল মুভমেন্ট নাই, যেমন এই যে সিমেট্রিক যারা, তাদের মধ্যে স্থায়ী ডাইপোল মুভমেন্ট তারা অ্যাবজর্ব করতে পারে না, ফলে স্পেকট্রা বা বর্ণালী প্রদান করতে পারে না। কিন্তু যাদের মধ্যে এরকম স্থায়ী ডাইপোল মুভমেন্ট রয়েছে তারা হচ্ছে এই ইনফ্রারেড রেডিয়েশন অ্যাবজর্ব করতে পারে এবং হচ্ছে সেখান থেকে বর্ণালী দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কেন পড়বে এবং কি আসলে প্রথম শর্তটা কি, এগুলো আমরা দেখতে পারি। এখন বিষয় হলো যে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের সিলেবাসে যে অংশগুলো বলা, সিলেবাসে থার্ড ইয়ারের কিছু অংশ ছিল আর ফোর্থ ইয়ার হচ্ছে আর একটু ডিটেইল বলা আছে, মাস্টার্সে যে আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন বেশি করে। ভাইব্রেশন আমাদের সিলেবাসের প্রথম টপিক হচ্ছে ভাইব্রেশন ইন মলিকিউলস, অণুর কম্পন। আর মূল কথা হলো ভাইব্রেশন ইন মলিকিউল মানে হচ্ছে অণুর মধ্যে কী ধরনের কম্পন আছে, ঠিক আছে। কম্পন হচ্ছে আমরা জানি যে সাধারণ যে আমাদের অণু, সেই অণুগুলো হচ্ছে যদি আমরা ডায়াটমিক বা ট্রায়াটমিক স্বাভাবিকভাবে হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রেচিং, অণুর কম্পন নর্মালি হচ্ছে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে স্ট্রেচিং, এটা হচ্ছে বেন্ডিং। স্ট্রেচিং মানে হচ্ছে স্ট্রেস করা, মানে লম্বা করা বা ছোট করা আর কি, ঠিক আছে, স্ট্রেস করা, একদম টান দিয়ে বড় হওয়া বা ছোট হওয়া। আর বেন্ডিং মানে হচ্ছে বাঁকানো আর কি। স্ট্রেচিং হচ্ছে যেমন যদি আমরা সিএইচ যদি আমরা বলি, এটা হলো স্ট্রেচ করা। কার্বন মানে আমি কি করতেছি, কার্বন হাইড্রোজেন বন্ধনটা যদি স্ট্রেস করা বাড়ানো হয় বা কমানো হয়। আর বেন্ডিংটা হচ্ছে যদি ট্রায়াটমিক মলিকিউল হয়, যেমন এরকম যদি একটা হয়, তাহলে সেই বেন্ডিংটা হচ্ছে এই দুইটার মধ্যে বাঁকানো আর কি। এরকম যদি থাকে তাহলে এরকম বাঁকানো হতে পারে, সেই বাঁকানো অনেকভাবে হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এইরকম হতে পারে, মানে অনেকভাবে হতে পারে, সেটা আমরা দেখব। তাহলে কম্পন হচ্ছে নর্মালি দুই ধরনের হয়, নর্মালি স্বাভাবিকভাবে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্রেচ, বন্ধনগুলো বাড়ানো বা কমানো, ঠিক আছে। আর হচ্ছে বেন্ডিং মানে হচ্ছে বাঁকানো আর কি, এরকম বাঁকানো হতে পারে, এইরকম বাঁকানো হতে পারে, এরকম কী ধরনের বাঁকানো ওটা আমরা দেখবো, ঠিক আছে। তাহলে অণুর মধ্যে কম্পন হচ্ছে স্ট্রেচিং এবং বেন্ডিং, দুটো হচ্ছে প্রথমে, ঠিক আছে। এখন স্ট্রেচিং আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেস, সেটা হচ্ছে এরকম, স্ট্রেস আবার দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেস, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিক মানে আমরা জানি একই রকম আর কি, একই রকম, দুইটাই যদি একই সাথে বাইরের দিকে বাড়ানো হয়, লম্বা করা হয়, সেটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেস হচ্ছে দুইটাই, যেমন কার্বন হাইড্রোজেন এই বন্ধন এবং কার্বন হাইড্রোজেন এই বন্ধন, দুইটাই যদি একই সাথে বাড়ানো হয় মানে বড় করা হয়, তাহলে হচ্ছে সিমেট্রিক স্ট্রেস, ঠিক আছে। আর অ্যাসিমেট্রিক স্ট্রেস হচ্ছে একটা বাড়ানো হচ্ছে, একটা
কমানো হচ্ছে, মানে একটা ছোটো করা হচ্ছে। তাহলে স্ট্রেচিং হচ্ছে একটা সিমেট্রিক, অ্যাসিমেট্রিক। অ্যাসিমেট্রিক হচ্ছে অসমান আর কি, মানে একই রকম নয় আর কি, ঠিক আছে। তাহলে সিমেট্রিক স্ট্রেচ হচ্ছে দুইটাই যদি বাড়ানো হয় তাহলে সিমেট্রিক, অ্যাসিমেট্রিক হচ্ছে একটা বাড়ানো একটা কমানো, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেস, ঠিক আছে। তারপরে আমাদের আছে বেন্ডিং, যে আমরা বললাম বা বাঁকানো, সেই বেন্ডিংটা হচ্ছে কয় রকম হতে পারে সেটা আমরা দেখি। বেন্ডিংটা হচ্ছে 3 ধরনের হতে পারে। বেন্ডিংটা হতে পারে 3 রকম, আমরা দেখি সেটা হচ্ছে একটা হলো সিজারিং, রকিং, টুইস্টিং, ওয়াগিং এবং হচ্ছে বেন্ডিং হচ্ছে এই দুটো আমরা আগে দেখি। এটা হচ্ছে সিজারিং, এটা হচ্ছে রকিং। বেন্ডিং 4 ধরনের হতে পারে, আমরা যে দুইটা দেখতেছি, একটা হচ্ছে সিজারিং, রকিং, বাকি দুটো লিখিনি তাহলে সুবিধা হবে বলতে। একটা হচ্ছে আচ্ছা 4 ধরনের, একটা হচ্ছে সিজারিং, রকিং, ওয়াগিং, টুইস্টিং। নামগুলো আগে বলি কিভাবে হয় সেটা আমরা দেখছি। সিজারিং মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, দুইটা এইদিকে একটা এদিকে একটা, এখানে একটা কার্বন হাইড্রোজেন বন্ড, এখানে এটা হচ্ছে দুইটাই যদি একই দিকে আসে, সিজার যেমন কেচির মধ্যে আমরা কি করি, কেচি এরকম করি না, এরকম সিজারিং হচ্ছে সিজারিং, ঠিক আছে। তাহলে সিজারিং মানে হচ্ছে যে দুটি বন্ডেরই মানে কার্বন হাইড্রোজেন বন্ড এই একটা দুইটাই যদি একে অপরের দিকে আসে তাহলে এটা হচ্ছে সিজারিং। এই যে আমরা চিহ্ন দিয়েছি সিজারিং, কেচির মতো আর কি, ঠিক আছে। আমরা চুল কাটার সময় বা অন্য কাপড় কাটার সময় যে কেচি এরকম করি, সেরকম যদি হয় এই যে সেই নাম থেকেই সিজারিং বলা আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে রকিং। রকিংটা হচ্ছে দুইটা একই দিকে না এসে দুইটা এইরকম আর কি, একেবারে দিকে না আসে দুইটা একই দিকে, যেমন এটা যদি এদিক যায় এটা ওই দিক যায়, রকিং, ঠিক আছে। ওর মাথা এইদিকে 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 রকিং আর কি, ঠিক আছে। তাহলে রকিংটা হচ্ছে যদি এই কার্বন হাইড্রোজেন বন্ড এবং এই কার্বন হাইড্রোজেন বন্ড দুটো একই দিকে যায়, একই দিকে, এটা এদিকে গেলে এদিকে আর এদিকে গেলে এদিকে, তাহলে রকিং, ঠিক আছে। সিজারিং আর রকিং মানে হচ্ছে এই 2 ডাইমেনশনাল প্লেনের মধ্যেই ওইদিকে একবার অথবা এদিকে যেদিকে যায় এটাকে রকিং বলা হয়। আর ওয়াগিংটা হচ্ছে এই হচ্ছে এটা হলো 3 ডাইমেনশনাল প্লেনের মধ্যে হইতে হয় আর কি। এরকম হচ্ছে আমাদের বন্ডগুলো আছে। এই বন্ডগুলো যদি হচ্ছে একবার আমার বোর্ডের সামনের দিকে আসে, একবার পেছন দিকে আসে, দুইটাই একই দিকে। ওটা ছিল হচ্ছে উপরে নিচে যেভাবে ছিল ওইভাবে, আর এটা হচ্ছে এই বোর্ডের দিকে আর কি, আমার দিকে পেছন দিকে, আমার দিকে পেছন দিকে, এটা হচ্ছে ওয়াগিং, সামনের দিকে পেছন দিকে, প্লেনের উপরের দিকে এবং পেছনের দিকে, ঠিক আছে, ওয়াগিং। আর টুইস্টিংটা হচ্ছে এটার মতো, এটাও 3 ডাইমেনশনাল, তবে একটু পার্থক্য হচ্ছে টুইস্ট আমরা জানি মোচড়ানো, একটা সামনের দিকে একটা পেছন দিকে, সামনের দিকে পেছন দিকে, ঠিক আছে। একটা সামনের দিকে এরকম তো বন্ড, তাহলে যখন এটা সামনে আসে এটা পেছন দিকে,
এটা বুঝলেন না? এটা হলো টুইস্টিং, ঠিক আছে। তাহলে সিজারিং হচ্ছে, আবার বলি, সিজারিং হচ্ছে কেচির মতো দুইটাই একে উপরের দিকে আসা। রকিং হচ্ছে দুইটাই উপরে নিচের জায়গায় যাওয়া। ওয়াগিংটা হচ্ছে প্লেন থেকে উপরের দিকে এবং নিচের দিকে। টুইস্টিংয়ে হচ্ছে প্লেনের উপরের দিকে নিচের দিকে, ঠিক আছে, শুধু একটা পেছনে একটা সামনে, এরকম 4 ধরনের আমাদের হচ্ছে বেন্ডিং হয় আর কি, ঠিক আছে। তাহলে আমাদের মলিকিউল বা অণুর মধ্যে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনগুলো এরকম হতে পারে, স্ট্রেচিং এবং বেন্ডিং। স্ট্রেচিং 2 ধরনের, একটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেস, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেস, ঠিক আছে। আর বেন্ডিং 4 ধরনের আমরা বলেছি, একটা হচ্ছে সিজারিং কেচির মতো, রকিংটা হচ্ছে ওই কেচির এরকম আর কি, কেচির মতো। সিজারিং, রকিং হচ্ছে উপরে নিচে, ওয়াগিং হচ্ছে এই উপরে নিচে, মানে প্লেনের সামনের দিকে পেছনের দিকে, আর টুইস্টিং হচ্ছে এইরকম, ঠিক আছে। এরকম হচ্ছে আমাদের মলিকিউলসগুলোর ভাইব্রেশন হতে পারে, ঠিক আছে। আমাদের খেয়াল করো, আমাদের যে ইগুলো আছে সবগুলোই কিন্তু হচ্ছে ভাইব্রেশন আর কি, ঠিক আছে, কম্পন। আমরা যে কথাগুলো বলছি, এই কম্পনগুলোর ফ্রিকোয়েন্সিটি খুবই সূক্ষ্ম জিনিস, আমরা আসলে চিন্তা যা করি তার থেকে অনেক বেশি সূক্ষ্ম। এই যে আমরা একটা স্যাম্পল, মানে একটা হচ্ছে বিকারের মধ্যে মনে করো অ্যালকোহল বা অ্যাসিটিক অ্যাসিড বা ইত্যাদি যে কোনো ধরনের জৈব যৌগ রেখে দিলাম। সেই যৌগটা একদম স্বাভাবিকভাবে রেখে দিলাম। ওই যৌগটার মধ্যে যে সেই অণুর বন্ডগুলো কত ছোট, সেই ছোট বন্ডগুলোর ভাইব্রেশনগুলো কত সূক্ষ্ম আর কি, সেই ভাইব্রেশনগুলোর ফ্রিকোয়েন্সি আরও খুব সূক্ষ্ম আর কি। সেই ফ্রিকোয়েন্সির সাথে আমাদের হচ্ছে যে রেডিয়েশন আমরা প্রয়োগ করবো, এই দুইটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করানো লাগবে। ম্যাচ কীভাবে হবে? আমাদের যন্ত্র এটা ম্যাচ করে দেবে। আমরা যদি বাইরে থেকে ওই রেডিয়েশন প্রয়োগ করি, এই বন্ধনগুলো করবে কি, ওই ফ্রিকোয়েন্সির রেডিয়েশনকে অ্যাবজর্ব করে নেবে। আর অ্যাবজর্ব করে নেওয়া মানে কি, রেডিয়েশনের মধ্যে একটা এনার্জি রয়েছে, আছে আর কি, ইকুয়াল নিয়ে আমরা জানি। সেই এনার্জিটা হচ্ছে নিয়ে সে হচ্ছে একটা রেডিয়েশন, একটা স্পেকট্রা সে হচ্ছে তৈরি করবে যন্ত্রের মাধ্যমে। সেই স্পেকট্রাটা আমরা হচ্ছে অ্যানালাইসিস করে ওটার উপরে একটা রেজাল্ট দিতে পারবো যে হ্যাঁ এইটা হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ইথানল অর বেনজিন ইত্যাদি ইত্যাদি যা আসে আর কি, ঠিক আছে, ন্যাপথালিন হোক ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হচ্ছে আমাদের যৌগগুলো সম্পর্কে একটা ধারণা পেতে পারবো। তাহলে ঠিক আছে, আমরা স্পেকট্রোস্কোপি কেন পড়বো আমি আবার বলি। স্পেকট্রোস্কোপি পড়ার কারণ, এইখানে পড়ার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে জৈব যৌগগুলো বা যৌগগুলোর ডিটেক্ট করবো যে হ্যাঁ এটা এই যৌগ, ঠিক আছে। আরেকটা হলো পড়তে গেলে আমরা কেন, মানে আমাদের এখন যে আইআর স্পেকট্রোস্কোপি সেখানে কী ব্যবহার করা হয়, একটা হচ্ছে ইনফ্রারেড রেডিয়েশন ব্যবহার করা হয়। আর এটাকে অনেক সময় তোমাকে বলা হয় যে আইআর বর্ণালীকে কেন কম্পন বর্ণালী বলা হয়, এটা যদি তোমাকে প্রশ্ন হয়। কম্পন বর্ণালী বলার কারণ হচ্ছে যে এখানে অণুর যে কম্পন, সেই কম্পনটার ফ্রিকোয়েন্সি মেপে আমাদের রেডিয়েশন প্রয়োগ করা হয়, ঠিক আছে। অথবা এটাকে আয়ার বর্ণালী বলা হয় কেন, এটা তোমাকে যদি বলা হয় যে কম্পন বর্ণালীকে আয়ার বর্ণালী বলা হয় কেন, অথবা আয়ার বর্ণালীকে কম্পন বর্ণালী বলা হয় কেন, উল্টা হতে পারে আর কি। কারণ হচ্ছে অনুর কম্পনের ফ্রিকোয়েন্সি সেটাকে মেপে আমরা হচ্ছে আয়ার রেডিয়েশন প্রয়োগ করি, ঠিক আছে। আর আয়ার রেডিয়েশনকে কম্পন বলা হয় কেন, কারণ আয়ার রেডিয়েশন প্রয়োগ করে অনুর কম্পন হচ্ছে আমরা হলো কম্পনের ফ্রিকোয়েন্সি আমরা হচ্ছে মাপিয়ে দিই। সেই ম্যাপ থেকে একটা বর্ণালী পাওয়া যায়, সেই বর্ণালী থেকে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত উপনীত হতে পারে, ঠিক আছে। এখন আমাদের সিলেবাসে বলা আছে যে ভাইব্রেশন ইন মলিকিউল বা অণুর মধ্যে যে কী ধরনের কম্পন, অনেক ধরনের কম্পন আমরা বলেছি। এটা হচ্ছে স্ট্রেচিং আবার 2 ধরনের, একটা হচ্ছে দুইটাই যদি বাইরের দিকে থাকে, মানে দুইটাকে বাড়ানো হয়। আর অ্যাসিমেট্রিক স্ট্রেচ হচ্ছে একটা যদি বাইরের দিকে বাড়ানো, একটা কমানো, ঠিক আছে। তাহলে সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক 2 ধরনের স্ট্রেচ আছে। আর একটা হচ্ছে বেন্ডিং, আমরা বলেছি বেন্ডিংটা হচ্ছে মানে বাঁকানো, বেন্ডিং মানেই বাঁকানো, বা বেন্ডিং হচ্ছে 4 ধরনের হতে পারে। একটা হচ্ছে সিজারিং, তারপর হচ্ছে রকিং। এটা রকিং নাম দেওয়ার কারণ হয়তো বা এরকম হতে পারে যে মানে যারা রকিং করায় তারা নাচানাচি করে এরকম। আর এটা হচ্ছে ওয়েগিং, হচ্ছে আমরা বলতেছি যে প্লেনের উপরের দিকে নিচের দিকে, প্লেনের উপরের দিকে নিচের দিকে, এটা হচ্ছে ওয়েগিং। আর টুইস্টিং হচ্ছে দুইটাই উপরের দিকে নিচের দিকে, একটা উপরে একটা নিচে, একটা উপরে টুইস্ট, বাঁকানো, ঠিক আছে।
তাহলে এই ধরনের এই কয় ধরনের আমাদের হচ্ছে মলিকিউল হতে পারে আর কি, মানে ভাইব্রেশন হতে পারে মলিকিউলের মধ্যে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা শুরু করলাম। আগামী ক্লাসগুলোতে এটা নিয়ে আমরা ফার্দার আলাপ করবো। বেশ কিছু টপিক আমাদের সুন্দর সুন্দর টপিক আছে। অনেকেই এই কোর্সটা নিয়ে অনেকেই হচ্ছে ঝামেলায় পড়ে, মানে অনেকেই হচ্ছে পড়াশোনা করতে যায় ভয় পায় ইত্যাদি। আসলে ভয়টা অনেক বেশি পাওয়ার কোনো কারণ নাই, অত জটিল কিছু না, একটু পড়াশোনা করলে আসলে হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো সবাই।